বিএনপি শীর্ষ নেতৃত্ব কি তখন আপনাকে ভুল বুঝেছিল? সেই মামলার এখন পরিস্থিতি কি? সেই মামলা, সেই হত্যাকাণ্ড নিয়ে আপনার দিক থেকে ব্যাখ্যা বা বক্তব্য আমরা কখনো জানতে পারিনি। আপনার অবস্থান এখন আপনি একটু বলবেন কিনা? ধন্যবাদ জনাব শেখ রবিউল আলম। অনেকগুলি প্রশ্ন আপনি করেছেন। প্রথমে বলি, মামলাটি ছিল মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট। ওই প্রকল্পটি অর্থাৎ ওই ভবনটি আমরা আরো 6 বছর আগে, এখন থেকে যদি বলি, আমরা হ্যান্ড ওভার করে চলে আসি নির্মাণ করে। যে প্রতিষ্ঠানটি নির্মাণ করে আমি তার ম্যানেজিং ডিরেক্টর ছিলাম, আরো 6 জন ডিরেক্টর আছে। তো হ্যান্ড ওভার করে চলে আসি আমরা। ওখানে ল্যান্ড ওনার 3 জন ছিলেন। সেই 3 জন ল্যান্ড ওনারের মধ্যে একজন ল্যান্ড ওনারের একটা ফ্ল্যাটের অর্ধেক অংশ তিনি দখল করে রাখেন এবং সেটি তার কেনার কথা ছিল, কিন্তু তারা পরিশোধ করেন না পয়সা। সেটি যখন পাশের আরেকজন ফ্ল্যাট ওনার পারচেস করেন, সেটা তাকে বুঝিয়ে দেওয়ার জন্য আমার একজন ইঞ্জিনিয়ার যায়। এটা আমি জ্ঞাত ছিলাম না, আমার জানা ছিল না। এটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টই দেখে। তো সেখানে বাকবিতণ্ডা হয়। আপনার সেখানে তামিম নিহত হয়। পরবর্তীতে তামিমের এই নিহত হওয়ার কোনো রিজন ওইভাবে তদন্তে বেরিয়ে আসে না। তো যেহেতু আমি ম্যানেজিং ডিরেক্টর, ওই প্রতিষ্ঠানটি ওই ভবনটি নির্মাণ করেছে, এই জন্য তারা আমাকে এই মামলায় আসামি করে, 3 নম্বর আসামি। ওই মামলা তদন্ত হয়েছে এবং তদন্ত হয়ে আমার কোনো সম্পৃক্ততা পাওয়া যায় নাই। আমার সম্পৃক্ততা কখনোই ছিল না। আমি বলছি, জ্ঞাতও ছিলাম না, প্রেজেন্টও ছিলাম না। একটা প্রতিষ্ঠানের একটা দুর্ঘটনাও বলতে পারেন এভাবে যদি দেখেন। তবে তামিম নির্মমভাবে যে মারা গিয়েছে, এটা নিশ্চয়ই আমাকেও কষ্ট দেয় এবং আমার কাছে সেটা কাঙ্ক্ষিত ছিল না। মিডিয়াতে এভাবে এসেছিল, সে একজন মিডিয়ার টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার হবেন, প্রচার সম্প্রচার মানে কর্মকর্তার মতো ছিলেন। আমরা ব্রডকাস্ট বলি আর কি, ব্রডকাস্টে আমাদের কিছু ইঞ্জিনিয়ার লাগে, যার ফলে ওর মিডিয়ার তার প্রতি একটা দায়িত্ব ছিল, কিন্তু আমার কোনো সম্পৃক্ততা ছিল না এবং তদন্ত সেটা প্রমাণ হয়নি। আমার পদ স্থগিত করা হয়েছিল। সেটা ওইটা ধরেন দল সিদ্ধান্ত নিয়েছিল। আমি যথোপযুক্ত জবাব পরবর্তীতে দিয়েছি এবং এই মামলায় নির্দোষ প্রমাণিত হয়েছি। যার ফলে আমি এটা বলতে চাই যে এটা আমার প্রতি একটা অত্যাচারী ছিল এবং এটা মিডিয়া ট্রায়ালও হয়ে গিয়েছিল। সেখানে ধরেন একটা সিম্পেথি তামিম পেয়েছে এবং তামিমের প্রতি আমারও সিম্পেথি আছে, কিন্তু আমার সম্পৃক্ততা ছিল না। এটা 2 বার তদন্ত হয়েছে এবং তদন্তে আমি নির্দোষ প্রমাণিত হয়েছি। মামলার চার্জশিট হয়েছে, চার্জশিট একসেপ্ট হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে সারমর্ম। আরেকটা কথা আমি বলি, ওই মামলায় আরেকজন আসামি ছিলেন, তিনিও কিন্তু ল্যান্ড ওনার। তো ডেভেলপার যদি তার প্রতি অত্যাচার করে থাকে, তাহলে আরেকজন ল্যান্ড ওনার, 3 জন ল্যান্ড ওনারের আরেকজন ল্যান্ড ওনার কেন আসামি হবে? তারপর ওখানে যারা ফ্ল্যাট পারচেস করেছে তাদেরও 5 জনকে উনি আসামি করেছিলেন, তামিমের বাবা। হ্যাঁ, তো অন্য পারচেস করা ফ্ল্যাটের যারা মালিক তারা কেন আসামি হবে? একজন ডিডি মানে ডেপুটি ডিরেক্টর ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণের, তিনিও আসামি হয়েছেন, তার স্ত্রী আসামি হয়েছেন, তার শ্বশুর আসামি হয়েছেন, তার শালা সম্বন্ধী সবাই আসামি হয়েছেন। এরকম ভাবে প্রতিহিংসা বশত উনি এটা করেছিলেন। তো তার শিকার আমি হয়েছি, বিতর্কিত তৈরি হয়েছে, মানুষ ভুল বুঝেছে। এখন তদন্তে নিশ্চয়ই সেটা প্রমাণিত হয়েছে। রবিউল, ছোট করে একটু বলবো, আপনার সঙ্গে কি এই তামিম সাহেবের বা আপনার প্রতিষ্ঠানের সঙ্গে কি এই তামিম সাহেবের কোনো মতান্তর বা যেটাকে বলা হচ্ছে মানে স্বার্থ সংক্রান্ত কোনো সংঘাত হয়েছিল? মানে উনি কি আপনার প্রতিপক্ষ ছিলেন? না, প্রতিপক্ষ ছিলেন একদিক থেকে, যেহেতু আমার কোম্পানি ডেভেলপ করেছে। ওই ফ্ল্যাটের অর্ধেক অংশের মালিক আমরা, কোম্পানি। অর্থাৎ আমি যদি বলি মাঝখানে একটা ফ্ল্যাট আছে, ওইটা সম্ভবত আপনার 7, ওইটা হলো বি, 7B এর 650 স্কোয়ার ফিটের মালিক আমরা। 650 স্কোয়ার ফিটের মালিক হচ্ছেন তামিমের বাবা। তো উনি পুরাটাই দখল করেছিলেন গত প্রায় এই ঘটনা ঘটার প্রায় 2.5 বছর আগ থেকে। এটা নিয়ে উনি ডিবিতে গিয়েছেন, মানে বিভিন্ন ভাবে উনি চাপ প্রয়োগ করেছেন যাতে আমরা ওই অংশটা তাকে ছেড়ে দেই। তার একটা কারণও উনি ব্যাখ্যা করতে চেয়েছেন। তিনি মনে করতে চেয়েছিলেন যে ওখানে তার বক্তব্য অনুসারে অন্যদের বুঝিয়ে দেওয়া হয়েছে, তিনি নিজে 2টি ফ্ল্যাট নিজে রেডি করেছিলেন, বিধায় ওই 2টি বুঝিয়ে দেওয়া হয়নি, বাকিগুলি বুঝিয়ে দেওয়া হয়েছে। এই জন্য উনি কম্পেনসেশন দাবি করেছিলেন, মানে একটা টাইম চলে গেলে যে ভাড়া দেওয়ার একটা থাকে। অন্য 2 ল্যান্ড ওনার বুঝে নিয়েছেন, উনি বুঝে নেন নাই, কিন্তু আমাদের কাছে আবার ভাড়া চাচ্ছে। যার জন্য ওই অর্ধেক ফ্ল্যাটের মূল্য উনি আর দিতে চাচ্ছিলেন না, বাট উনি ভোগ করছিলেন, দখল করে রেখেছিলেন। কিন্তু সরকার পতনের 2.5-3 মাস পর যখন উনি উপলব্ধি করলেন যে আমাদের এই অংশ ওনাকে ফেরত দিতে হবে, নিজে আমার অফিসে এসে ফেরত দিতে চেয়েছিলেন। উনার এক আত্মীয় এসে এটা ম্যানেজ করেছিলেন, আমার কাছে নিয়ে আসেন। তিনি মালয়েশিয়া থাকেন, ওনার নাম মাহবুব। তিনি ফোন করে তামিমের বাবাকে আনেন। উনি ওই অর্ধেক অংশ ছেড়ে দিতে চান,
ছেড়ে দিতে গেলে চাইলে আমাদের ইঞ্জিনিয়ার অফিস থেকে গিয়ে ওটা বুঝে নিতে চান। এই বুঝে নিতে গিয়ে ওখানে একটা বাক বিতণ্ডা, তর্ক বিতর্ক হয়ে যায়। আর আমরা ওই অংশটা বিক্রি করার জন্য পাশের যিনি কিনেছেন, ওই যে ডিডি মামুন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে, তার সাথে চুক্তিবদ্ধ হই। এইটা নিয়েই তিনি ক্ষুব্ধ হন এবং তিনি ওখানে ডিপ্রাইভ হচ্ছেন বিদায় মনে করেন তাকে ওই অর্ধাংশ যে তিনি 3-4 বছর দখল করে আছেন, ভোগ করছেন, সেটা তাকে ছেড়ে দিতে হবে। আর উনি পয়সা ছাড়া এটা আমার কাছে চাচ্ছিলেন, এই ধরনের একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সেখানে ছিল বিধায় তিনি ক্ষুব্ধ হয়েছেন আমাদের প্রতি। এই বিষয়ে শেষ প্রশ্ন, আপনি তাকে কোনো হুমকি ধমকি, তারপরে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, আপনি বিএনপির একজন বড় নেতা এবং আপনি তখন থেকেই জানতেন যে আপনি বিএনপির একজন খুব কেন্দ্রীয় পর্যায়ের নীতি নির্ধারকদের মধ্যে একজন হবেন, সেইটা কি আপনি তাকে দিছিলেন যে ভাই দেখা নিমু, এখন তো আওয়ামী লীগ সরকার নাই, কেউ তাকে রক্ষা করতে পারবে না? আমি চরিত্রে সেরকম না। আমি ওই তানজিমকে জীবনে একবার দেখেছি, তার বাবার সাথে আমার অফিসে আসছিলেন, আর আমি ওকে চিনতাম না, আর আমি ওকে জানিও না যে ও মিডিয়ার সাথে যুক্ত আছে বা কোথায় জব করে, এটা আমার জানা ছিল না। যেটা হয়েছে আর কি, সেটা হলো যে হুমকিদের কোনো প্রশ্নই আসে না। আমি তো তাকে দেখি, আর আমার প্রতিপক্ষ তিনি ছিলেন না। আপনি মনে রাখবেন, আমি জুলাই আন্দোলনে ঢাকা মহানগর দক্ষিণের প্রধান সমন্বয়ক ছিলাম, চিফ কোঅর্ডিনেটর। এই আন্দোলন আমার হাত ধরে হয়েছে। 5 তারিখে সরকারের পতন হয়েছে জুলাই, তার প্রায় 2.5 মাস পরে এই ঘটনা। তখন কিন্তু 12 দিনের মতো থানায় পুলিশ নেই, কোনো প্রশাসন নেই। আপনি এটা জানেন, আমি কিন্তু চিফ কোঅর্ডিনেটর, পুরা ঢাকা মহানগরের সংগঠন আমার হাতে। আমি তো 6 তারিখে যে ওটা দখল করতে পারতাম, তা কিন্তু হয়নি। 2.5 মাস পর তখন উনি নিজে বুঝে দিতে চেয়েছেন, আমার ইঞ্জিনের লতি বুঝে নিতে গিয়েছে। সেখানে গিয়ে দেখে তারা ওই ফ্ল্যাটের মধ্যে অবস্থান করছে, মাপতে গিয়ে সীমানা নির্ধারণ নিয়ে তর্ক বিতর্ক, ওখানে হাতাহাতি পর্যায়ে হয়েছে। তার ভিডিওটা আপনারা দেখেছেন। আরটিভি একটা দারুণ প্রতিবেদনও সেখানে করেছে যে সেখানে আমাদের কেউই ছিল না, উনি এটা দখল করে আছেন। এবং ওই তামিম যখন অসুস্থ বোধ করে, সেখানে পুলিশরা ছিলেন, পুলিশ গিয়ে তামিমের সাথে কথা বলেছেন। তামিমের সাথে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা তারা তার জবানবন্দি নিয়েছেন। তামিম ওখান থেকে বাসায় গিয়েছে, বাসায় গিয়ে তার একটু অসুস্থ বোধ করলে তার বাবা সেখানে ডাক্তার ডেকে এনেছেন। তারপর সে আরো অসুস্থ ফিল করলে তাকে মনোরা হাসপাতালে নিয়ে গিয়েছেন এবং সেখানে। ওকে, ফাইন। আমরা পরবর্তী প্রশ্ন, যে মামলাটার এখন কি অবস্থা? মানে মামলাটার চার্জশিট অ্যাকসেপ্ট হয়েছে। যে সমস্ত নির্দোষ আসামি ছিলেন তাদের বাদ দিয়ে যারা ওখানে উপস্থিত ছিলেন তারা যুক্ত না হলেও, দেখেন ওখানে অনেক কয়েকজন গ্রেপ্তার হয়েছে। তারও কার কাছে ধারালো অস্ত্র ছিল না, একটা লাঠিও ছিল না, আগ্নেয়াস্ত্র ছিল না। সেখানে ভিডিওতে দেখা গিয়েছে হাতাহাতি হচ্ছে, ধাক্কাধাক্কি হচ্ছে এই পর্যায়ে। তো মামলার চার্জশিট অ্যাকসেপ্ট হয়েছে, এখন ওটা ট্রায়ালে চলে যাবে। নির্দোষ যারা তাদেরকে বাদ দেওয়া হয়েছে, যারা উপস্থিত ওখানে ছিলেন তাদের বিরুদ্ধে তার বাবার তামিমের বাবার অভিযোগটা একটু শোনেন। তিনি বলছেন ডিডি মামুন তার ছেলেকে গলা চেপে ধরেছে, ইঞ্জিনিয়ার লতিফ তার ছেলেকে 2-3টা লাথি মারছে ক্রমাগত ভাবে, এই হলো তার অভিযোগ। লাথি মারছেন, আরেকজন নাকি গলা চেপে ধরেছেন। তামিমের মৃত্যুর ওখানে গলা চেপে ধরার কোনো প্রমাণ নাই। তিনি যে লাথিতে মেরেছেন, ক্রমাগত কয়েকটা লাথি মেরেছেন, এগুলো তার এজাহারের অভিযোগ। আমি এজাহারটা দিতে পারি আপনাকে। সেই লাথিতে মৃত্যু ঘটেছে, রক্ত জমাট হয়েছে, এরকম কোনো নজির নাই। তবে এটা সত্য যে তামিম আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তো যে কারণেই হোক না কেন, তার যে অভিযোগ, তদন্তের যে বিষয়, সম্পৃক্ত থাকার অভিযোগ যাদের বিরুদ্ধে তিনি করেছেন তদন্তে, সেটা 2বার তদন্ত হয়ে প্রমাণিত হয়নি। আদালত কিন্তু বিবেচনায় নিয়ে ওই চার্জশিট অ্যাকসেপ্ট করেছেন। ওকে, আমার মনে হয় যে এই ব্যাপারে আপনি এখন যে বিস্তারিত ব্যাখ্যা দিলেন তার সবটাই সত্য, এবং আপনি কোনো প্রভাব বিস্তার করেন নাই যে চার্জশিট থেকে আপনার নাম বাদ দেওয়ার জন্য। এইটা ভেবেই বা এইটা মনে করে আমরা ফরওয়ার্ড হই, পরবর্তীতে যাই।